হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো 17th অগস্ট ফার্স্ট শিফট আর 17th সেপ্ট ফার্স্ট শিফটের যে দুটো শিফটের ভালো শিফট, এই দুটো কোশ্চেন আমি কিছু পেয়েছি যেগুলো খুব ভালো, সেগুলো সলভ করাচ্ছি। আর দ্বিতীয় কথা, একটা কথা বলি, সবসময় যে কোশ্চেন্স তোমরা খুব টাফ পাবে তা তো নয়, মডারেট টু হাই পাবে, ঠিক আছে? মডারেট টু বলতে পারো লো টু মডারেট, এই লেভেলের প্রশ্নই আসে রেলওয়ে গ্রুপ ডিতে। তবে আগের বছর কিছু কিছু কোশ্চেন শিফটে কোশ্চেন্স কিন্তু ডেফিনেটলি ভালো লেভেলের ছিল। তবে শুধু সায়েন্স হার্ড হচ্ছে এমন নয়, এমনটা হতে পারে যে জিকে, যেমন আমার কাছে প্রচুর শিফট এসছে, আমি তোমাদের সলভ করাবো আন্ডার গ্র্যাজুয়েটের, এবং সেখানে আমরা স্কোর দেখতে পাচ্ছি যেটা, সেটা অন অ্যান অ্যাভারেজ 54, 51, 75, 70, 73 এই রেঞ্জে আসছে। আমি এখনও পর্যন্ত আমার যদূর আমার কাছে এসছে, আমি সেখানে স্কোর কার্ডে একটাতেও আমি 80+ পাইনি। তার মানে কোশ্চেন যেটা রেলওয়ে দিচ্ছে সেটা মডারেট লেভেল দিচ্ছে আমি বলবো, এবং সেই মডারেট লেভেলের মধ্যে যারা ক্র্যাক করে আসতে পারছে তাদের লেভেল হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে সায়েন্স কম্বো, দুই হচ্ছে ম্যাথ, দুটো আলাদা ব্যাচ। এবং ম্যাথটা কিন্তু তোমাদের পাটিগণিত এবং তোমাদের অ্যাডভান্স অর্থাৎ জিওমেট্রি, অ্যালজেব্রা টোটাল মিলিয়ে যে ব্যাচ চলছে, এই দুটো ব্যাচ আমাদের চলছে। সায়েন্সের কম্বোতে আমাদের 9th ফিজিক্স আজকে মোটামুটি শেষ হয়েছে। 10th আমাদের একটাই চ্যাপ্টার বাকি সেটা হচ্ছে ম্যাগনেট, করালে শেষ হয়ে যায়। আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট যেহেতু 9 শেষ হলো, আজকে তোমাদের দেওয়া যায়নি, ম্যাগনেট করাবো। এবার একটা কথা বলি, আমাদের কিন্তু মক টেস্ট আসছে, এবং মক টেস্ট এলে কিন্তু এই প্রাইসটা বেড়ে যাবে, ঠিক আছে? মক টেস্ট এই কোর্সের মধ্যে যদি তুমি নিতে চাও, তাহলে এই কোর্স, যেহেতু এটা তোমাদের থিওরি প্লাস মক টেস্টের কোর্স হবে, ফলে এর প্রাইস কিন্তু একটু বাড়বে, ঠিক আছে? এখনও পর্যন্ত এর যে প্রাইস আছে সেটা তোমাদের 499 আছে, এবং এই মুহূর্তে তোমরা 100 রুপিস ছাড় পাবে, এবং 100 রুপিস ছাড় পেয়ে এর দাম হয়ে যাবে তোমাদের 399। তোমরা চাইলে এটা নিতে পারো, এটা তোমাদের নেক্সট ইয়ার মার্চ অবধি তোমাদের ভ্যালিডিটি থাকবে। তোমাদের 81 তোমরা এখন কুপন কোড ব্যবহার করে এটা কিন্তু নিতে পারো। সামনে এক্সাম আছে, ফলে থিওরি যদি তোমাদের বুঝতে হয় এবং তার সঙ্গে যদি তোমাদের মক টেস্ট নিতে হয়, তোমরা এটা আজকে নিয়ে নাও। মেবি আমি যতদূর জানি যে দুদিন পর, অর্থাৎ আজকে 15 তারিখ, আজকে এবং 16 তারিখ, এই দুদিনই এই প্রাইসটা থাকবে। এরপর কিন্তু এই প্রাইসটা বাড়বে, আমি যতদূর খবর পেয়েছি। দেখো, ম্যানেজমেন্টে আমি নেই, ঠিক আছে? আমি এখানকার টিচার, আমি পড়াই। ম্যানেজমেন্টে এক্স্যাক্টলি যে আমি আছি তা নয়, ঠিক আছে? কারণ এত বড় কর্মকাণ্ড একা চালানো যায় না, সো বুঝতেই পারছো। সো আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ফ্ল্যাট ছাড় এখনও অবধি আমাদের সায়েন্স কম্বো এবং ম্যাথে কিন্তু আমাদের 499। দেখো, সায়েন্সের যে প্রাইস সেটা আমি তোমাদের বললাম 399, আর ম্যাথের যে প্রাইস সেটা তোমাদের হবে 499 ছাড় দিয়ে, পয়েন্ট টু বি নোটেড, ছাড় দিয়ে 499 এটা ছিল, সেটা ছাড় দিয়ে 399, এটা 599 ছাড় দিয়ে 499। ম্যাথের প্রাইস বাড়ছে না, কিন্তু সায়েন্সের প্রাইস বাড়তে পারে। আচ্ছা, আমরা এটা তো বললাম, সেটা পরের কথা। 17th অগস্ট ফার্স্ট শিফট এবং 7th সেপ্টেম্বর আমাদের ফার্স্ট শিফটের যে কোশ্চেন্সগুলো আছে ওগুলো করে নেবো। বাম্পার প্রশ্ন আছে, ভালো ভালো প্রশ্ন আছে, চলো শুরু করা যাক। দেখো, নিজের আগে ট্রাই করবে, তারপরে আমরা সলিউশন দেখবে। প্রথমে আমি তোমাদের নিউমেরিক্যালসগুলো করিয়ে দেবো দুটো শিফটেরই, ঠিক আছে? বলতে পারো যে মিসলেনিয়াসভাবে করাচ্ছি। তো কী বলছে, যখন দুটি রোধক শ্রেণীতে সংযুক্ত থাকে তখন তাদের মোট কার্যকরী রোধ হয় 120 ওহম। যখন ওই দুটি রোধকই সমান্তরালভাবে সংযুক্ত থাকে তখন তাদের কার্যকরী রোধ হয় কত? 30 ওহম। তোমাদের বলেছে দুটো রোধকের মান বার করতে। ভিডিও পজ করো, অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সার বলে দিয়ে সলিউশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, অ্যান্সার কী হবে, অ্যান্সার তোমাদের হবে এইটার এইটা। তোমরা বলতো স্যার সময় দিন, আমি তোমাদের একটা কথা বলি, সামনে পরীক্ষা, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারো। ভিডিওটা পজ করো, যেখানে আমি তো অ্যান্সার প্রথমে বলে দিইনি, ফলে তুমি ফার্স্টেই পজ করে দাও, আমার কথা শোনার দরকার নেই, তুমি ফার্স্টেই পজ করে দাও, দিয়ে তুমি অ্যান্সারটা আগে করো, তারপর তুমি শুরু করলে তোমার ভিডিও এমনি চলবে, ঠিক আছে? সো এখানে তোমাদের কি বলছে যে দুটো রোধক কত হবে। দেখো, আমরা জানি যে যখন আমরা শ্রেণীতে যোগ করি তখন ধরো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, দুটো যোগফল আমাদের কত বলেছে? 120। আর আমাদের যখন কার্যকরী রোধক যখন আমাদের সমান্তরালে হয় তখন আমাদের কি হয়, আমরা নর্মাল কী জানি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই আমাদের হয়। আর সেটা আমাদের কত বলেছে? 30, ঠিক আছে? এই আমাদের বলেছে। এখন আমরা যদি এই পয়েন্টে, পয়েন্ট টু মিনিট, আমরা যদি এই জায়গায় 120 অ্যাড করি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই জায়গায় যদি আমরা 120 এখানে অ্যাড করে দিই, ঠিক আছে? তাহলে আমরা কী পাচ্ছি? আমরা এখানে 30 পাচ্ছি, ঠিক আছে? আমরা এখানে কী পাচ্ছি? আমরা এখানে 30 পাচ্ছি, এই আমাদের হচ্ছে। এবার তুমি দেখো, সিম্পলি একটা জিনিস আমরা বুঝতে পারি, যদি এই ক্যালকুলেশন আমরা সলভ করতে যাই তাহলে আমাদের মাথা পাগল হয়ে যেতে পারে, ঠিক আছে? একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে কি বুঝবে, দেখো এইটা অ্যান্সার হতে পারে না। এটা অ্যান্সার কেন হতে পারে না বলে দিই। দেখো, যখনই আমরা সমান্তরাল বর্তনীতে দুটো রোধকে অ্যাড করবো না, পয়েন্ট টু বি নোটেড, সমান্তরাল বর্তনীতে যখন আমরা দুটো রোধকে আমরা অ্যাড করি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের যে রোধ দাঁড়ায়, রেজাল্টে যে রোধ দাঁড়ায়, সেটা কিন্তু প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল রোধক থাকে তার থেকে কম হয়। এটা দেখো সমান সমান রয়েছে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। বাকিগুলোকে আমাদের টেস্ট করতে হবে, তা না হলে প্রবলেম হয়ে যাবে। এখন দেখো, আমরা প্রত্যেকটারই কিন্তু যোগফল কত পাচ্ছি, দেখো ভালো করে দেখো, প্রত্যেকটার যে যোগফল পাচ্ছি, ঠিক আছে, সেটা আমরা কত পাচ্ছি? 120। তার মানে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না।
আমরা এই সিনারিওটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। তার মানে দেখো একটা সিনারিও আমাদের অটোমেটিক বাদ পড়ে গেছে, সো দুটো সিনারিও রয়েছে, তো দুটো সিনারিও করলে আমরা অ্যান্সার যদি পাই তাহলে আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা বেসিক্যালি কী করতে পারি, এক্স ওয়াই ইকুয়াল টু আমরা এখানে কী লিখতে পারি 30 ইন্টু 1200 মানে সরি 120 লিখতে পারি। এবার দেখো দুটো শূন্যকে আমরা যদি এদিকে রাখি তাহলে 3 ইন্টু 12 3 12 কত হচ্ছে আমাদের 36 হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি দুটো শূন্যকে বাদ দিলে আমাদের 36 আসার কথা এদের গুণফল। তো দেখো এইটা আর এইটা এ দুটোকে দেখো দুটো শূন্য বাদ দিলে আমাদের আসছে কত 35, 7 5 35, তো এটা তো অ্যান্সার হতে পারে না। এবার এটা দেখো এটা আর এটা দেখো দুটো শূন্যকে বাদ দিলে আমাদের কত আসছে 6 6 36, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। এবার এটাকে দেখো দুটো শূন্যকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 8 আর 4 8 4 32, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এভাবে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট এটাকে করতে পারি। বোঝাতে পারলাম? ওকে। এবার তোমরা বলবে স্যার এরকম তো আসতে পারতো একটা 90 আর একটা 40 ওহম, একটা 90 ওহম আর একটা 40 ওহম, এমন তো আসতে পারতো। তখনও তো দুটো জিরোকে ধরলে 0 আর 4 নং আমাদের 36 হয়ে যেত। তো এরকম যদি অপশান থাকতো তখন কী করতাম, ওরে বাবা 90 আর 40 যোগ করলে কি 120 হয়, সেটা তো আগে দেখো, তাই না? সেটা আগে দেখতে হবে তো, যে 90 আর 40 যোগ করলে তো 120 হয়ই না, তো প্রথমেই তো এই অপশান আমরা কেটে দেবো, ফার্স্টই উড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই কম্বিনেশনে এই অ্যান্সারটা হতে পারে আমাদের। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন 2 দাগ কী বলছে দেখো, দুটি বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের অনুপাত হচ্ছে 1:4। আচ্ছা যদি দেখতে না পাও 1 মিনিট। ওকে দেখো কি বলছে, বলছে দুটি বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের অনুপাত হচ্ছে 1:4 এবং রোধের অনুপাত হচ্ছে 2:1। তাদের ক্ষমতার অনুপাত বার করতে বলেছে। দেখো এখানে আমাদের রোধ দেওয়া আছে আর কি বলেছে তোমাদের বৈদ্যুতিক প্রবাহ দেওয়া আছে। তার মানে বেসিক্যালি এখানে কি কি দেওয়া আছে ভালো করে বোঝো। এখানে দেওয়া আছে তোমাদের অ্যাম্পিয়ার দেওয়া আছে, মানে আই দেওয়া আছে, আর আর দেওয়া আছে। তাহলে আমরা যদি পাওয়ারের ফর্মুলায় যাই, পাওয়ার ইকুয়াল টু আমরা কী পাই, আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর। তার মানে এখানে আমাদের যেটা প্রথমটায় কী দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে 1, ঠিক আছে, মানে 1 স্কোয়ার হবে। আর প্রথমটায় আমাদের রোধ কী দেওয়া আছে 2, তো ইন্টু 2 হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমটায় গেল। দ্বিতীয়টায় আমাদের পাওয়ার কী হবে 4 স্কোয়ার হবে, আর ইন্টু কী হবে, ইন্টু আমাদের 1 হবে। এখান থেকে আমরা কী পাচ্ছি 1 ইন্টু 2 মানে 2 পাচ্ছি পাওয়ার এখানে। আর এখানে আমরা পাওয়ার কী পাচ্ছি 4 4 16, 16 ইন্টু 1 মানে আমরা কী পাচ্ছি, আমরা বেসিক্যালি এখানে 16ই পাচ্ছি। তো আমরা যদি এখানে কাটাকুটি করি আমরা কী পাচ্ছি 1:8 পাচ্ছি। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশন উইল বি কারেক্ট। ঠিক আছে, ভেরি কমন কোশ্চেন্স, বাট স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে গুলিয়ে যেতে পারে তোমারও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে অ্যামিবা আর প্যারামেসিয়াম যেভাবে খাদ্য গ্রহণ করে তাদের মধ্যে মৌলিক কী পার্থক্য আছে, অর্থাৎ তাদের পদ্ধতিতে কি কোনো পার্থক্য আছে। লাইফ প্রসেস বা জীবনের যে প্রক্রিয়া সেটা খোলো, সেটা খোলার পর তোমরা দেখবে যে ওখানে খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরভোজিতা বলে একটা পার্ট দেওয়া আছে, মানে হেডিং তো করানি বাট পার্ট দেওয়া আছে। ওখানে তোমাদের অ্যামিবা এবং প্যারামেসিয়ামের যে খাদ্য গ্রহণের পার্থক্য সেটা লেখা আছে। আমি একটা কথা বলি, বায়োলজিতে যেহেতু 80% কোশ্চেন, 70 to 80% কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি যে এনসিইআরটি লাইন বাই লাইন পড়েছে। কিছু কোশ্চেন্স আছে যেগুলো আউট অফ সিলেবাসও আছে, কিছু কোশ্চেন্স আছে যেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সটেন্ডেড ফরম্যাটে দেওয়া আছে, যে লাইন দেওয়া আছে তার থেকে মানে একটু দূরে দেওয়া হয়েছে, অর্থাৎ লাইনটাকে বাঁকালে বা লাইনটা থেকে যে কনসেপ্ট আসে তার উপর বেস করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে বায়োলজিতে আমরা 80% কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছিলাম যে এনসিইআরটি থেকেই পড়েছে, এবং এনসিইআরটি থেকে বলা যায় যে টোটাল কোশ্চেন্সটাই মোটামুটি পড়েছে। এবার আমরা যখন এটাকে এবারে আমরা নিয়ে আসবো, অর্থাৎ 2022-এ যদি আমরা চেক করি, তাহলে কি তোমার মনে হয় যে এভাবেই প্রশ্ন আসবে? অনেকেই বলছে যে এভাবেই প্রশ্ন আসবে। যদি এভাবে প্রশ্ন আসে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, কারণ আমি নিজেও এনসিইআরটি থেকে ভালো করে তোমাদের পড়িয়েছি, প্লাস এক্সট্রা ইনফরমেশনও দিয়েছি। এবার যেটা ব্যাপার সেটা বলি, সেটা হচ্ছে যে দেখো এটার মানে দাঁড়াচ্ছে যে এবারে কোশ্চেন্স রিপিট হবে, অর্থাৎ 90% কোশ্চেন্স এনসিইআরটি সিলেবাস থেকে পড়েই গেছে অলরেডি লাইন তুলে। তার মানে রেল এবারে আর কোনো প্রশ্ন পাবেই না। তার মানে বায়োলজি প্রশ্ন এবারে সেম টু সেম হবে, রিপিট হবে, কপি হবে নেক্সট ইয়ার থেকে। তো এটা যারা মনে করছে আমি বলবো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু ভ্রান্ত ধারণা হচ্ছে। টোটালি যে কপি হবে এবারে আমার এমনটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এবারে লাইন থেকে এক্সটেন্ডেড ফরম্যাটে প্রশ্ন দেবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠিক আছে, তা না হলে তো কোশ্চেন্স কপি হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন্স তো আর দিতে পারবে না রেল, আর যদি দেয় তাহলে বুঝতে হবে কোশ্চেন্স
কপি হচ্ছে, ঠিক আছে, মানে কোশ্চেন্স আউটই আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই তুলে তুলে দেবে, এছাড়া তার বায়োলজির ক্ষেত্রে কোনো গতি নেই। অথবা এবারে কী কাজ করবে বলে দিচ্ছি শোনো, রেলের স্ট্র্যাটেজি কী হতে পারে, যেহেতু আগের বার 9-এর সায়েন্স কম এসছে, এবারে হতে পারে বায়োলজি একটু কমলো, 9-এর সায়েন্স একটু বাড়লো, আর 10th-এর সায়েন্স তো আসবেই, কারণ আলো, লাইট আর ইলেকট্রিসিটি মানে ম্যাগনেটিজম ছাড়া ওখানে আর কোশ্চেন্স কিন্তু তোমাদের তেমনভাবে যে মানে আউট অফ সিলেবাস কোশ্চেন্স আসবে তা নয়, অর্থাৎ ওই 3টে চ্যাপ্টারকে তো নেবেই, মানে লাইট, আলো অ্যান্ড ইলেকট্রিসিটি, ঠিক আছে, মানে লাইট, আলো এবং আমি লাইট, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, লাইট, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, এই 3টেকে তো নেবেই। তার সঙ্গে আমার মনে হচ্ছে 9-এর যে এনসিইআরটি আছে তার যে ফিজিক্স এবং চ্যাপ্টার আছে সেগুলোকে এবার একটু ওয়েটেজ বাড়াবে, নইলে রেলকে কিন্তু কপি করে করে বায়োলজি কোশ্চেন্স দিতে হবে যদি এবারও বায়োলজি ওয়েটেজ আগের মতোই থাকে, তো কারণ বেশিরভাগ কোশ্চেন্স পড়ে গেছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে যে অ্যামিবা এবং প্যারামেসিয়ামের খাদ্য গ্রহণের মৌলিক পার্থক্য কী। দেখো অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যামিবার ক্ষেত্রে কিন্তু অ্যামিবা এককোষী জীব এবং অত্যন্ত প্রাচীন জীব, যার ফলে কী হয়, অ্যামিবার কোনো কিন্তু খাদ্য গহ্বর, মুখ গহ্বর ইত্যাদি কিন্তু থাকে না, ঠিক আছে। অ্যামিবা প্রোটোজোয়ার মধ্যে পড়ে, অ্যামিবয়েড প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবা পড়ে। সিমিলারলি প্যারামেসিয়ামও প্রোটোজোয়ার মধ্যে পড়ে, কিন্তু প্যারামেসিয়ামের সিলিয়া থাকে, আর সেই সিলিয়া দিয়ে প্যারামেসিয়াম কী করে, তার একটা খাদ্য গহ্বর টাইপের থাকে, সেই নির্দিষ্ট স্থান দিয়ে কিন্তু প্যারামেসিয়াম কিন্তু খাদ্য গ্রহণ করে, অর্থাৎ সিলিয়া চালিয়ে চালিয়ে ও কী করে খাদ্যকে ওই জায়গায় আনে এবং সেখান দিয়ে গ্রহণ করে, যেখানে অ্যামিবা কিন্তু ব্যাপন এবং কোষ গহ্বরের মাধ্যমে মানে সিউডোপোডিয়া অর্থাৎ ক্ষণপদের মাধ্যমে কিন্তু খাদ্যকে গ্রহণ করে, ওর কিন্তু স্পেশাল কোনো অংশ নেই বা জায়গা নেই যেখান দিয়ে ও খাদ্যকে ভেতরে নেবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তো এখানে আমাদের অ্যান্সার কী আছে, এখানে আমরা বলে দিই ইয়েস এটাই আছে অ্যান্সার। অ্যামিবা তার সমগ্র কোষের পৃষ্ঠতল দিয়ে, আমি বললাম না ব্যাপন কিন্তু সমগ্র কোষের পৃষ্ঠতল দিয়ে হয়। এছাড়াও অ্যামিবা কিন্তু ক্ষণপদের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, ঠিক আছে, ক্ষণপদ বা সিউডোপোডিয়া তার মাধ্যমে খাদ্য প্রদান করে, অর্থাৎ এই দুটো মাধ্যমে অ্যামিবা মূলত খাদ্য গ্রহণ করতে পারে। যেখানে প্যারামেসিয়ামকে দেখতে কীরকম হয় জানো, প্যারামেসিয়াম দেখতে এরকম হয়, ঠিক আছে, অনেকটা সিলিয়েটেড প্রোটোজোয়া। প্যারামেসিয়ামের গায়ে এরকম অসংখ্য এরকম সিলিয়া থাকে, ঠিক আছে, অসংখ্য এরকম কী থাকে প্যারামেসিয়ামের গায়ে, এই যেগুলো আমি তোমাদের লোম আঁকছি এটা বেসিক্যালি কিছুই না, এগুলো হচ্ছে বেসিক্যালি সিলিয়া। তাই প্যারামেসিয়াম কী করে, সিলিয়া চালায় এবং একটা নির্দিষ্ট অংশ দিয়ে কিন্তু খাদ্যটাকে কী করে দেহের ভেতরে ঢোকায়, ঠিক আছে। তো বেসিক পার্থক্য হচ্ছে এইটাই। চলো পরেরটা যাবো, এটা আমাদের 3 নম্বর কোশ্চেন ছিল বেসিক্যালি, পরেরটা চলো। দেখো এটা আমাদের 5 দাগের প্রশ্ন, 4 দাগ তো সরি এটা আমাদের 4 দাগের প্রশ্ন, 3 দাগ তো হয়ে গেছে। কি বলেছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলোতে এক বা একাধিক দ্বিবন্ধন তোমাদের থাকে তা কি নামে পরিচিত, নিজেরা অ্যান্সার দাও, এগুলো খুব কমন কোশ্চেন্স। অ্যান্সার কী হবে এখানে, অ্যান্সার হবে তোমাদের অ্যালকিন। আমরা জানি আমরা যখন অ্যালকেনের কথা বলি তখন আমরা কী জানি, কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, আর কার্বনের মধ্যে ডবল বন্ড কোথায় থাকে আমরা জানি, সেটা হচ্ছে তোমাদের অ্যালকাইনে থাকে। আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড কোথায় থাকে, অ্যালকিনে থাকে। এখানে বলেছে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে, এটার অর্থ হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, এটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে দ্বিবন্ধনের বেশি থাকছে, সেটা হচ্ছে অ্যালকিন, সেটা হচ্ছে কি অ্যালকিনে কিন্তু আমরা এক বা একাধিক দ্বিবন্ধন পেতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমাদের অ্যালকিন, এটা তো অ্যালকাইন, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন, এটা হচ্ছে তোমাদের অ্যালকাইন। একটা জিনিস দেখো, একটা জিনিস বলি, এই জায়গার প্রশ্নটা কী দিয়েছে ভালো করে বোঝো, এই প্রশ্নটা আউট অফ সিলেবাস কোশ্চেন্স এবং এটা তোমরা হায়ার কেমিস্ট্রিতে পড়বে, এটা তোমাদের সিলেবাসে নেই। বাট অ্যাকচুয়ালি আমরা যদি IUPAC নেমিং দেখি, অর্থাৎ এই যে সংস্থা আছে যে নামকরণ করে তার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে অ্যালকিন বলতে মানে অ্যালকিন KENE অ্যালকিন, ঠিক আছে, ALKENE, আই রিপিট ALKENE অ্যালকিন বলতে আমরা বুঝি কার্বন ডবল বন্ড থাকবে কিন্তু সেটা একটা থাকবে, এমন নন অ্যারোম্যাটিক যৌগ যার মধ্যে কার্বন ডবল বন্ড আছে এবং সেটা একটা আছে, এই বন্ডটা কটা থাকবে, একটাই ডবল বন্ড থাকবে, তাকে আমরা অ্যালকিন বলি। সেই অর্থে এখানে অ্যান্সার অ্যালকিন নেওয়ার কথা নয়। এটাকে বেসিক্যালি কী বলে জানো, এটাকে বেসিক্যালি বলে পলিয়েন্স, ঠিক আছে। যখন একাধিক দ্বিবন্ধন থাকবে তখন তাকে আমরা পলিয়েন্স বলি, কি বলি আমরা, পলিয়েন্স বলি, ঠিক আছে। এমন পলিয়েন্সের নাম হচ্ছে অ্যালকাডাইয়েন্স, ঠিক আছে। এমন পলিয়েন্সের নাম হচ্ছে ঠিক আছে ট্রাইয়েন্স, ঠিক আছে, অ্যালকাট্রাইয়েন্স, এরা হচ্ছে নাম এবং এগুলো তোমাদের সিলেবাসে বেসিক্যালি নেই। এবার তোমরা বলবে স্যার এটা কি সিলেবাস বহির্ভূত প্রশ্ন, এবং তা না বলে অনেকেই কী করবে, তোমাদের NCERT বুকস খুলে বলবে এবং লেখা আছে যে
তোমাদের দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন আছে সেটা এখানে বলা নেই, ভালো করে বোঝো। এখানে বলা আছে একের বেশি দ্বিবন্ধন আছে। জৈব রসায়ন অত সোজা নয়। জৈব রসায়নকে বুঝতে হলে না মাথায় স্ক্রু প্রথমে খুলতে হবে, ইনফরমেশান পড়তে হবে, তাকে তোমাকে রিসাইকেল করতে হবে, তারপর স্ক্রুটাকে বন্ধ করতে হবে। পড়লাম দেখলাম স্ক্রুটাকে বন্ধ করে দিলাম, ওটাকে জৈব রসায়ন বলে না। জৈব রসায়ন টাফ এই কারণে, কারণ তোমাকে বেসিকটা বুঝতে হয়। ঠিক আছে, মনে রাখবে IUPAC অনুযায়ী এই যে নামকরণ, যেটা যে অ্যালকিন নামকরণটা করেছে বেসিক্যালি যে সংস্থা, তার যে গোল্ড বুকস আছে, ঠিক আছে, তার যে গোল্ড বুকস আছে, সেই গোল্ড বুকস আমাদের কি বলে, এরকম বুকস পাওয়া যায় এদের নেমিংয়ের। তার গোল্ড বুকস আমাদের কি বলে, গোল্ড বুকস আমাদের বলে যে যখন একটা সিঙ্গেল, পয়েন্ট টু বি নোটেড, একটা সিঙ্গেল ডবল বন্ড থাকলে তাকে আমরা অ্যালকিন বলবো। যদি একটা সিঙ্গেল ট্রিপিন বন্ড থাকে তাকে আমরা অ্যালকাইন বলবো। ঠিক আছে, আর একটা থাকলে আমরা অ্যালকেন বলি। কিন্তু এখানে বলেছে একের বেশি দ্বিবন্ধন, তখন আমরা তাকে আর অ্যালকেন এক্স্যাক্টলি বলি না, তাকে আমরা পলিয়েন্স বলি। এরকম পলিয়েন্সের উদাহরণ হচ্ছে অ্যালকাডায়েন্স এবং অ্যালকাট্রায়েন্স। ডায়েন্স কখন বলি, যখন একের বেশি মানে দুটো দ্বিবন্ধন থাকে তখন আমরা ডায়েন্স বলি, আর তিনটে থাকলে তাকে আমরা অ্যালকাট্রায়েন্স বলি। ঠিক আছে, তো এখানে অ্যান্সার জোর করে অ্যালকিন নিয়েছে বটে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যান্সার নয় অ্যাজ পার দ্য কোশ্চেন্স। এবার ইংলিশে কোশ্চেন্স কী আছে সেটা আমাদের দেখতে হবে। যাই হোক, এটা আমাদের 4 নম্বর কোশ্চেন্স। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। এটা হায়ার কেমিস্ট্রি। হায়ার কেমিস্ট্রি বলতে 11-12 তোমরা পাবে না, তার থেকেও হায়ারে তোমাকে যেতে হবে, মেবি 12-এ আছে এটা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। ওকে, নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তুকে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন একটি অবতল দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্বটি কিরূপ হয়? সৎ এবং অবশিষ্য, অসৎ এবং অবশিষ্য, অসৎ এবং সমশিষ্য, সৎ এবং সমশিষ্য। চলো অ্যান্সার দাও তোমরা নিজেরা। কি বলেছে ভালো করে বোঝো। বলেছে একটা অবতল দর্পণ আছে, এ হচ্ছে তোমাদের অবতল দর্পণ। ঠিক আছে, এবং কি বলেছে সেখানে, যে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হচ্ছে, এই হচ্ছে বক্রতা কেন্দ্র, যেটা হচ্ছে সি। আমরা জানি এর ওপর যখন আমরা কোনো বস্তুকে রাখি তখন এর সমান সাইজের প্রতিবিম্ব নিচে তৈরি হয়, এবং নিচে তৈরি হচ্ছে মানে এটা উল্টো প্রতিবিম্ব। উল্টো মানে এটা অবশিষ্য হবে। তো যেখানে যেখানে সমশিষ্য আছে সেটা তো ফার্স্ট কাটো। তো অবশিষ্য তো হবেই, আর অবশিষ্য মানেই সেটা কেমন হয়, সৎ প্রতিবিম্ব হয়। ঠিক আছে, আর মনে রাখবে এটা সেম সাইজের প্রতিবিম্ব হবে, সেম সাইজ হবে, অর্থাৎ বস্তুর যে আকৃতি প্রতিবিম্বের আকৃতি এক হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আরেকবার পড়ে নিই, দর্পণের বক্রতা কেন্দ্র মানে সিতে রাখা হচ্ছে। ইয়েস, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা চলো, এটা আমাদের 5 দাগের প্রশ্ন ছিল। রাসায়নিক বিক্রিয়ার উপর ব্যালেন্স করতে দিয়েছে তোমাদের। বলেছে প্রদত্ত রাসায়নিক সমীকরণের বাম দিকে অক্সিজেনের কয়টি পরমাণু আছে সেটা তোমাদের বার করতে বলেছে। নিজেরা ট্রাই করো, অ্যান্সার দাও, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে তোমাদের বলেছে যে 4টে। কী করে হচ্ছে দেখো, এখানে অক্সিজেন কটা আছে, এই অক্সিজেন আর এই 2, তোমার এখানে অক্সিজেন কটা আছে, 2টো। এখানে অক্সিজেন কটা আছে, 2টো। তো 2 + 2 অ্যান্সার কী হবে আমাদের 4। ঠিক আছে, আচ্ছা এদিকে আমাদের কি তাই আছে, দেখো এখানে অক্সিজেন কটা আছে, 3টে। এখানে অক্সিজেন কটা আছে, 2টো। সেখানে টোটাল অক্সিজেন কটা আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 3টে আছে। তার মানে বিক্রিয়া অ্যাকচুয়ালি ব্যালেন্স নেই। ঠিক আছে, কিন্তু এখানে ব্যালেন্স করতে বলেন, এখানে জাস্ট ডাইরেক্ট জিজ্ঞেস করে যে কতগুলো আছে। তো ক্লিয়ারলি এখানে 4টি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে আমরা অ্যান্সার করব। কি বলেছে দেখো, নিচের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন আমাদেরকে দেয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। শাকসবজি, ডাল, শস্য দানা এবং তোমাদের বলেছে আপেল। শাকসবজি, ডাল, শস্য দানা এবং আপেল, কোনটা তোমাদের অ্যান্সার হবে বলো, ট্রাই করো। ডাল হবে, হ্যাঁ ডালই হবে। দেখো শাকসবজি থেকে আমরা মূলত কী পাই জানো, আমরা মূলত ভিটামিন পাই। ঠিক আছে, শাকসবজি থেকে আমরা মূলত কী পাই, আমরা মূলত ভিটামিন পাই। আচ্ছা, ডাল থেকে আমরা মূলত প্রোটিন পাই। প্রোটিন ছাড়াও আমরা এখানে ফাইবারও পাই। ঠিক আছে, প্রোটিন ছাড়া আমরা ফাইবারও পাই, কিন্তু মেনলি প্রোটিন পাই। শস্য দানা, যেটা এখান থেকে আমরা প্রোটিন পাই না তা নয়, শস্য দানা থেকে আমরা প্রোটিন পাই, কিন্তু প্রোটিন ছাড়াও আমরা ভিটামিনও পাই, এছাড়াও আমরা ফাইবারও পাই। ঠিক আছে, আচ্ছা আপেল থেকে আমরা নর্মালি ভিটামিন পাই আর কার্বোহাইড্রেট পাই, কার্বস পাই, কার্বো। ঠিক আছে, ডাল থেকেও আমরা কার্বো পেতে পারি, কিন্তু ডাল হচ্ছে মেজর সোর্স অফ প্রোটিন। বাকিগুলোর থেকে ডালে প্রোটিন বেশি পরিমাণে থাকে, ওই জন্য এখানে অ্যান্সার প্রোটিন করেছে। প্রোটিন কিন্তু বৃদ্ধির জন্য, গ্রোথের জন্য আবশ্যক হচ্ছে প্রোটিন। এখন গ্রোথ মানে এখানে হাইটে গ্রোথ যেমন ইম্পর্টেন্ট, তেমন শারীরিকে বৃদ্ধি মানে বিভিন্ন মাংসপেশির বৃদ্ধি, সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রোথ বলতে কেবলমাত্র লেন্থের গ্রোথের কথা বলেনি, দেহের সার্বিক গ্রোথের কথা বলেছে। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে, ডাল হবে। আগেটা তোমাদের 7 নম্বর ছিল, এটা 6 নম্বর ছিল, এটা তোমাদের 7 দাগের প্রশ্ন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তোমাদের বলেছে যে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হওয়া হচ্ছে ড্যাশ এর উদাহরণ। দেখো এখানে
চারটে অপশান রয়েছে, বিয়োজন, প্রতিস্থাপন, প্রশমন এবং সংযোজন। তো ক্লিয়ারলি বুঝতে পারছো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন থেকে কী তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। কী তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড, অর্থাৎ CO তৈরি হচ্ছে। এটা কোন ধরনের বিক্রিয়ার এক্সাম্পল, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এবার দেখো এই যে ইনফরমেশানটা আমি লিখেছি এটা টোটালি রং, ঠিক আছে, কারণ এরকম কোনো কিছু হতেই পারে না। বেসিক্যালি কখনোই এরকম হতে পারে না যে CO2 আর O2 মিললো আর এখানে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। CO2 আর O2কে রিয়াকশান করানোটাই খুব চাপের ব্যাপার হয় আন্ডার নর্মাল যে নর্মাল কনসিডারেশনে আমরা দেখতে পাই যে বায়ুতে CO2 এবং O2 হয়। তবে ইউভি রে দিয়ে ইউভি অর্থাৎ আলট্রাভায়োলেট রে দিয়ে CO2 আর O2-র মধ্যে কিন্তু কম্বিনেশন করানো যায়। তবে সেক্ষেত্রে যে CO উৎপন্ন হবে তা নয়, সেক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সেটাও বলে দিই। অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাই সেটা তোমাদের লিখেছিলাম, যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CO4 উৎপন্ন হতে পারে, আর এছাড়া এটা ইন্টারমিডিয়েট অর্থাৎ মাঝখানে এটা উৎপন্ন হবে। এছাড়া আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে ওজোন উৎপন্ন হতে পারে। মেজরলি এখান থেকে ওজোন আমরা পাই, ঠিক আছে। কিন্তু এটাও করানোটাও খুব চাপের, এটা করানোটাও কী হবে, প্রচণ্ড চাপের, কারণ এটা সম্ভবই না, কারণ উভয়ের মধ্যে ব্যাপক বন্ডিং থাকে, ঠিক আছে। ফলে বন্ড ভাঙা ইম্পর্ট্যান্ট। তো এই প্রশ্নটা বেসিক্যালি রং প্রশ্ন। এখানে তোমাদের বলতে পারে যে কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হলে কি হতে পারে, আইদার কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে অথবা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, দুটোই উৎপন্ন হতে পারে। যদি কার্বনের এবং অক্সিজেনের যদি প্রপার কম্বাসশান হয় অর্থাৎ সম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয়, ঠিক আছে। আমি পুরোটাই বলে দিচ্ছি, ঠিক আছে। আর যদি কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় তাহলে অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কিন্তু এই যেটা বলেছে এটা পসিবল নয়, ঠিক আছে, এটা পসিবল কখনোই নয়। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, সেটাও বলে দিচ্ছি কি হতে পারে। দেখো যদি এইটা হয়, এই যে এই প্রথমটা যদি হয় তাহলে আমরা এটাকে সংযোজন বলি। প্রথমটা যদি আমরা এটাকে কী বলি, সংযোজন বলি। এটাকেও আমরা সংযোজন বলি, যেটা রেয়ার সংযোজন, এটা হয় না বলতে গেলেই চলে, ঠিক আছে, খুবই কম ক্রিটিক্যাল কন্ডিশনে হতে পারে। আর একটা সংযোজন হয় সেটা কি, আরেকটা ইলেকট্রোলাইসিস হয় মানে বিয়োজন হয়, সেটা কি, আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কি করতে পারি, অক্সিজেনকে বের করে নিতে পারি আর কার্বন মনোক্সাইড পেতে পারি। এটা ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন মানে তড়িৎ বিয়োজনের মাধ্যমে এটা পসিবল, তড়িৎ বিয়োজনের মাধ্যমে এটা পসিবল। এবার এখানে কোনোটাই খাটছে না, কারণ কোশ্চেন্সটাই বেসিক্যালি এখানে রং, এরকম প্রশ্ন হতেই পারে না, ঠিক আছে। সো দিস কোশ্চেন ইজ টোটালি রং, দিস কোশ্চেন ইজ টোটালি রং। কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হওয়াকে আমরা কি বলতে পারি, আমরা বিয়োজন সংযোজন কখনো বলি না, কারণ কার্বন ডাইঅক্সাইড থেকে যখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে তখন সেটা তড়িৎ বিয়োজনের মাধ্যমে হতে পারে। আর অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইড তৈরি, সেটা আমরা কার্বন এবং অক্সিজেনকে সংযোজনের মাধ্যমে করতে পারি। সো দুটো প্রসেস আলাদা, সেখানে এটা কখনো অ্যান্সার হতে কিন্তু পারে না আমার মতে বলে, ঠিক আছে। সো এটা তোমাদের 8 দাগের প্রশ্ন ছিল। আচ্ছা চলো নেক্সট পরেরটাতে। নেক্সট 9 দাগের প্রশ্ন বলছে পুরাতন জাইলেমে কোন ধরনের বর্জ্য পদার্থ সংরক্ষণ করে রাখা, অর্থাৎ উদ্ভিদ তার পুরনো বা ওল্ড জাইলেমে কোন ধরনের বর্জ্য পদার্থ সঞ্চিত করে রাখে। দেখো জাইলেম একটা ইম্পর্টেন্ট বলতে পারো টুল উদ্ভিদ ব্যবহার করে বা সরঞ্জাম ব্যবহার করে, যেখানে উদ্ভিদ কী করে তার বিভিন্ন রেচন পদার্থকে সঞ্চিত করে রাখে, বিশেষ করে নাইট্রোজেন গঠিত যে রেচন পদার্থ তাকে কিন্তু সঞ্চয় করে রাখতে পারে। অ্যান্সার উইল বি দ্য লাস্ট অপশন, অর্থাৎ রজন এবং আঠা। এটা তোমাদের এনসিইআরটিতে যে রেচন পার্ট আছে তাতে যে উদ্ভিদ রেচন পার্ট আছে সেখান থেকে এটা জাস্ট তুলে দেওয়া, ঠিক আছে। তোমরা রেচন পার্টটা পড়ে নিও, ওর লাস্ট যে প্যারা আছে সেখানে ডাইরেক্ট লেখা আছে রজন এবং আঠা এই দুটোই কিন্তু উদ্ভিদ তার ওল্ড জাইলেম কলাতে কিন্তু সঞ্চিত রাখতে পারে, ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্ন, এটা তোমাদের বেসিক্যালি 9 দাগের প্রশ্ন ছিল। চলো নেক্সট। অনেকেরই মনে হবে যে প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন, বাট তোমরা দেখবে প্রশ্নগুলো একটু কনফিউজিং। যেমন এই প্রশ্নটা, এটা তোমাদের আমরা কেন অসুস্থ হই এই পার্ট থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে যে 1 বছর আগে একজন ব্যক্তি HIV-তে আক্রান্ত হয়েছে, তাকে কিভাবে তোমাকে নির্ণয় করা যেতে পারে। দেখো আমাদের দেহে যখন কোনো বাইরের কোনো ফরেন বডি ঢোকে, ফরেন বডি বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া বা তোমাদের অন্য কোনো জিনিস যেটা জৈব নয়, ইভেন ভাইরাসও যে জৈব সেটা বলা যায় না, কারণ ভাইরাস দেহের বাইরে জ্বরের মতো আচরণ করে, ভেতরে ঢুকলে অর্থাৎ কোষের মধ্যে ঢুকলে জীবের মতো আচরণ করে। ওই জন্য ভাইরাস কী সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই কিন্তু একটা কী আছে, একটা মত পার্থক্য দেখা যায়। যাই হোক, আমরা মেনে নিচ্ছি যদি ভাইরাসকে জৈব মেনে নিই তাহলে আমাদের পেটে এমন অনেক জিনিস ঢোকে যেগুলো কিন্তু নর্মালি জৈব নয়, যেমন বালির কণা ঢুকে যেতে পারে, মাটির কণা ঢুকে যেতে পারে, এনিথিং দ্যাট ইজ ফরেন অর্থাৎ যেটা বাইরের জিনিস সেটা যখন আমাদের ভেতরে ঢোকে
তখন সেটা যদি আমাদের শরীরে রোগ জীবাণু ছড়ানোর চেষ্টা করে তো প্রাথমিকভাবে তাকে শ্বেতকণিকা মারতে চায়, আর যখন না হয় তখন সেখানে একটা অ্যান্টিবডি তৈরির চেষ্টা চলে। ঠিক আছে, তো যদি কোনো জিনিস আমাদের শরীরে ঢোকে যেমন এইচআইভির ভাইরাস, তখন সেখানে এইচআইভি অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তো এটা দেখে প্রমাণ হয় যে তার শরীরে অ্যান্টিবডি আছে, মানে ভাইরাস আছে, এবং এই অ্যান্টিবডি চেক করা হয়, চেক করে ধরা হয় যে এইচআইভি হয়েছে এবং কত পুরনো সেটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা আমাদের 10 দাগের প্রশ্ন ছিল। প্রশ্নটা তোমরা সায়েন্টিফিক জিকে আকারে নিতে পারো। দেখো আমি একটা কথা বলি, কিছু চ্যাপ্টার বাদ গেছে, তার মধ্যে কিছু চ্যাপ্টার করার ডেফিনেটলি দরকার নেই, কিন্তু কিছু চ্যাপ্টার আছে যেটা করার দরকার। যেমন আমরা কেন অসুস্থ হই, তার মধ্যে একটা আমরা কেন অসুস্থ হই এই যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে তোমরা নর্মালি জিকে আকারে কোশ্চেন্স করে রেখো অসুস্থ, কারণ ওটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক জিকে বেসডই চ্যাপ্টার। ঠিক আছে, এবং ওই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞানের জন্যই এনসিইআরটিতে বেসিক্যালি দেওয়া হয়েছে। ডে টু ডে লাইফে আমরা যে অসুস্থ হই এবং সেটা কেন হই তার উপর বেস করে, সো ওখান থেকে রেল কোশ্চেন্স বাদ দিলেও সায়েন্টিফিক কারণে ওখান থেকে কোশ্চেন্স চলে আসতে পারে। ঠিক আছে, আমি বলবো তোমরা ওই চ্যাপ্টারটা একটু স্বাভাবিকভাবে পড়ে রেখো, খুব একটা টাফ চ্যাপ্টারও নয়, সো মোটামুটি পড়ে রেখো, আমি তোমার পেটে করিয়ে দেবো। ঠিক আছে, আগে অফিসিয়াল সিলেবাস শেষ হোক, আমি করিয়ে দেবো। অফিসিয়াল সিলেবাস শেষ হতে আর তোমার 5টা ভিডিওই বাকি আছে, দিলে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 11 দাগে যাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে যে একজন শিক্ষার্থী আছে, সে কী করলো, কয়েক ফোঁটা দুধে, মানে 1 গ্লাস দুধে কী করলো, কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে দিল। তাহলে কোন বিক্রিয়াটা এখানে ঘটে? দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। যখন তুমি 1 গ্লাস দুধ, ধরো এখানে তোমার 1 গ্লাস দুধ আছে, ঠিক আছে, আর এই দুধে তুমি যদি সামান্য পরিমাণ এখানে লেবুর রস, কোয়া, এখানে কোয়া, সেই কোয়া থেকে যদি লেবুর রস এর মধ্যে দাও, ঠিক আছে, এর মধ্যে যদি দাও, তাহলে কী হবে, লেবুর রসে যে অ্যাসিড থাকে, ঠিক আছে, যে সাইট্রিক অ্যাসিড থাকে, সেই সাইট্রিক অ্যাসিড কী করবে, সেই সাইট্রিক অ্যাসিড কী করবে, এই দুধের মধ্যে যে প্রোটিন পার্ট থাকে, ঠিক আছে, দুধের মধ্যে যে প্রোটিন পার্ট থাকে, ঠিক আছে, সেই প্রোটিনকে কী করবে, কোয়াগুলেট করে দেবে, অর্থাৎ যে প্রোটিনগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে আছে তাদেরকে একটা জায়গায় এনে দেবে। ঠিক আছে, একটা জায়গায় কী করবে, এনে দেবে, এবং প্রোটিনের নাম আমরা জানি সেটা হচ্ছে ক্যাসিন প্রোটিন। ঠিক আছে, ক্যাসিন প্রোটিনকে কী করবে, একটা জায়গায় এনে দেবে, তার ফলে আমরা দুধের স্বরও দেখতে পাই। ঠিক আছে, তো এই যে ক্যাসিন প্রোটিনকে এক জায়গায় এনে দেবে এবং তার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে, এবং ফ্যাট যে গ্লোবিউল আছে সেটাও কিন্তু এক জায়গায় চলে আসবে, কারণ ক্যাসিন প্রোটিনের মাধ্যমে ওটা এক জায়গায় চলে আসে। ঠিক আছে, ফ্যাট গ্লোবিউলগুলোও কিন্তু এক জায়গায় চলে আসবে। এবার দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা একটা অদক্ষেপ আমরা পড়তে দেখবো, অর্থাৎ এমন একটা জিনিস যেটা দুধের উপর ভাসতে থাকবে, এই জন্য এটাকে অদক্ষেপণ বিক্রিয়া বেসিক্যালি বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, দ্য অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট পরেরটাতে। দেখো তোমরা যদি মলিকিউলসের পার্ট খোলো, সেখানে দেখবে তোমাদের একটা চার্ট দেওয়া আছে, এবং সেই চার্টে কিন্তু সালফারের ব্যাপার নিয়ে বলা আছে, মানে এনসিইআরটিতেই কিন্তু আছে, এবং সেই কারণে তোমরা কিন্তু এটা খবরদার ভেবে নেবে না যে তোমাদের যে পারমাণবিক টেবিল বাদ গেছে বলে, মানে সরি, তোমাদের যে মানে মৌলের যে পর্যায় সারণী, যে টোটাল ব্যাপারটা, অর্থাৎ পারমাণবিক সংখ্যার যে টেবিল, সেটা তোমাদের বাদ গেছে, তার মানে যে এটা তোমাদের পড়বে না এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, দেখো সালফারের যে যোজ্যতা হয় সেটা হয় 2। কী করে? দেখো সালফারের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় 16, তাহলে যদি ভাঙো তাহলে 2, 8 আর 6 পাবে। 6 শব্দের অর্থ কি, যে 8 করার দরকার হয়, তার মানে দুটো এক্সট্রা আনলে, ইলেকট্রন আনলে আমাদের 8 হয়ে যাবে। এই দুটো ইলেকট্রন আনার জন্য এখানে যোজ্যতা কী হয়ে যায় তোমাদের, 2 হয়ে যায়। তো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের, সালফারের যোজ্যতা কত হবে তোমাদের, 2 অ্যান্সার হবে, আর 16 তোমাদের এখানে পারমাণবিক সংখ্যা হবে। ঠিক আছে, চলো পরেরটায়। এটা দারুণ প্রশ্ন। বলেছে বায়ুতে আলোর দ্রুতি হচ্ছে সি এবং অন্য কোনো মাধ্যমে আলোর দ্রুতি হচ্ছে ভি, এবং এর সাথে প্রতিসরাঙ্কের সঠিক সম্পর্ক নির্ণয় করো। দারুণ প্রশ্ন, কিন্তু তোমরা এটা প্রতিসরাঙ্কের যে ফান্ডামেন্টাল যে সংজ্ঞা আছে তার থেকেই পেতে পারো, যে বায়ুর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, এটা করলেই তোমরা অ্যান্সার পাবে। চেক করে নাও, দেখে নাও অ্যান্সার কী হবে তোমাদের। ইয়েস, প্রতিসরাঙ্ক যদি এইটা হয় তাহলে এটা ইকুয়াল টু কী হবে তোমাদের, বায়ুতে আলোর বেগ, ঠিক আছে, বায়ুতে, জাস্ট এ মিনিট, বায়ুতে আলোর বেগ, ওকে, বাই অন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, বায়ুতে আলোর বেগ বাই অন্য মাধ্যমে বেগ, কার বেগ, আলোর বেগ। তাহলে বায়ুতে আলোর বেগ কী দেওয়া আছে, সি দেওয়া আছে, আর অন্য মাধ্যমে আলোর বেগ কী দেওয়া আছে, ভি দেওয়া আছে। তো এই যে মিউ ইকুয়াল টু আমাদের কী হবে, সি বাই ভি হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে উল্টে গেছে, 1/u হোল ইকুয়াল টু সি বাই ভি হবে না, অনেক সময় এরকমভাবেও দিয়ে দেয় 1/u ইকুয়াল টু কী হবে, মনে রাখবো তখন ভি বাই সি হবে, মানে জাস্ট এর উল্টোটা হবে। এটাও ঠিক, কিন্তু এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু 1/u ইকুয়াল টু সি বাই ভি বললে কিন্তু কারেক্ট হবে না। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু কেটে যাচ্ছে, এটা আমাদের রাইট হচ্ছে।
ওকে, এটা আমাদের 13 দাগের প্রশ্ন ছিল। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, এটা তোমাদের ইংলিশ ভার্সনে রাখা হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি কি বলেছে। এখানে বলেছে একটা কনকেভ মিরর দেওয়া আছে, অর্থাৎ অবতল দর্পণ দেওয়া আছে, যার ফোকাল লেন্থ হচ্ছে এত, অর্থাৎ 0.5 মিটার। ইফ দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ 0.6 মিটার, যদি বস্তু দূরত্ব তোমাদের হয় এত, তাহলে ম্যাগনিফিকেশান কী হবে সেটা তোমাদের বার করতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, চলো নিজেরা অ্যান্সার করো। আমি আরেকবার বলে দিই তোমাদের, এখানে বলেছে একটা কনকেভ মিরর আছে, ঠিক আছে, অর্থাৎ অবতল তোমাদের কী আছে, দর্পণ আছে। এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ। ওকে, দর্পণকে আঁকার সময় আমরা এরকম চিহ্ন দিয়ে থাকি দেখানোর জন্য যে এই পাশটা কিন্তু রিফ্লেক্টিং পার্ট নয়, এই পাশটা রিফ্লেক্টিং পার্ট। যে পার্টে দাগ দেওয়া থাকে সেই পার্টটা নর্মালি রিফ্লেক্টিং পার্ট দেখানো হয় না, ঠিক আছে। এই পার্টটা কিন্তু রিফ্লেক্টিং পার্ট নয়, এই দাগ দেওয়া পার্টটা কিন্তু রিফ্লেক্টিং পার্ট নয়। এটাও রেল প্রশ্ন দিয়ে দিতে পারে যে এরকম দাগ দেওয়া পার্টটা কী হতে পারে, কারণ রেল ব্যাপক কনসেপচুয়াল প্রশ্ন দেয়, ঠিক আছে। এখানে কী বলছে দেখো, যে একটা 0.5 মিটার তোমাদের ফোকাল লেন্থ, এর যে ফোকাল লেন্থ সেটা হচ্ছে 0.5 মিটার, ধরে নাও এটা হচ্ছে 0.5 মিটারের ফোকাল লেন্থ, ঠিক আছে। এই দূরত্বটা কত আমাদের 0.5 মিটার। পি থেকে, ঠিক আছে, পি থেকে এফ অবধি যে ডিস্ট্যান্স সেটাকে আমরা কী বলি, 0.5 মিটার বলি। যখন পড়ানো শুরু করেছিলাম 2018 সালে, তখন তোমার সবাই বলতে স্যার এসব কি মনে থাকবে, এখন দেখো কত ইজিলি তোমরা কিন্তু বুঝতে পারো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি ম্যাটার করে, ঠিক আছে। কনসিস্টেন্ট না হয় তুমি যদি হট করে ভাবো একটা চ্যাপ্টার পড়ে রাজা হয়ে যাবো কালকে, এটা পসিবল নয়। কয়েক দিনের, কয়েক বছরের পরিশ্রমই কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অনেকেই আছে যারা একদিনে চাকরি পায়, অনেকেই আছে আবার কিন্তু কয়েক বছর ধরে প্রিপারেশান নেওয়ার পরে চাকরি পায়, ঠিক আছে। তো এটা ম্যাটার করে, এর মানে এটা নয় যারা বেশি টাইম লাগাচ্ছে তারা কোনোভাবে কারোর থেকে কমজোরি, তা একদমই নয়। তোমার শিফটে কোশ্চেন্স কেমন আসছে, তোমার মেন্টাল প্রেশার কেমন রয়েছে, তুমি কোথায় শিফট পড়ছে, সব কিছুর ওপরে নির্ভর করে। তোমার বাড়িতে প্রেশার কেমন রয়েছে, অনেক কিছুর ওপরে নির্ভর করে, ঠিক আছে। আজকে একটি মেয়ে, তার দেখলাম সে আমার ইউজি আমাদের দিয়েছে, তো সে 30টার মধ্যে টোটাল 28খানা ম্যাথ করেছে, ঠিক আছে। এবং যে রিজনিং রয়েছে তার মধ্যে 90% রিজনিং সে কারেক্ট করেছে, একটাই রিজনিং আমি দেখলাম সে ভুল করেছে, অর্থাৎ টোটাল সে মনে হয় 64 মতো অ্যাটেম্প্ট করেছে, তো 64-এ তার 73 তার র্যাঙ্ক হয়েছে, সে মাত্র একটা কোশ্চেন রিজনিংয়ে ভুল করেছে। কারেন্ট অ্যাফেয়ার্স কম করে এসছে, কিন্তু তৎসত্ত্বেও তার এই র্যাঙ্কটা তার এসছে। তার মানে তুমি অ্যাটলিস্ট ভালো করে পাবো যে সে মেয়েটি, তার বয়স হচ্ছে 25 বছর কি 23 বছর বয়স, ঠিক আছে। আগের দিন আমার সঙ্গে কথাও বলেছিল, আজকে সে দেখলাম অ্যান্সার কি পাঠিয়েছে, তা আমি তাই ভাবছি যে তার অ্যাকুরেসি কতটা ভাবো ভালো করে, সে তার ইউজি এই যে বেরিয়েছে তাতে তার কথা বলছি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। একটাতে রিজনিং ভুল করেছে, যে কারণে তার 73 এসছে তার রমার্কস, ঠিক আছে। আমি খালি ভাবছি যে সে কতটা মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যায়, মানে এরকম ধরনের স্টুডেন্টরা আছে। তো তোমার মাইন্ডসেট কেমন সেটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। দেখো কম্পেয়ার করবে না, কিন্তু নিজের ভুলটা, নিজের যেটা ড্রব্যাকস অর্থাৎ দুর্বলতা, সেটাকে নিজের সামনে অন্তত তুলে ধরো, লোকের সামনে তোলার দরকার নেই। যে নিজে কী কী পারো টিক মারো, আর কী কী পারো না সেগুলোকে ক্রস মারো। যেগুলো টিক মেরেছো সেগুলোকে রিভিশন দাও, সেই জায়গায় তুমি আর লিখবে। অনেকে টিক মারা জিনিসগুলোকে ছেড়েই দেয়, বলে ভাই ঠিক আছে চলো ওগুলো তো পারি না। এইটাই হচ্ছে কনসেপ্ট, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটাই, যে তুমি টিক মারছো যেগুলো, সেগুলো রিভিশনের জন্য রাখছো, আর যেগুলো টিক মারছো না, ক্রস মারছো, সেগুলো তোমাকে বিল্ড আপ করতে হবে, সেই জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে। এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকেই টিক মারা জিনিসগুলোকে পারি বলে ছেড়ে দেয়। রিজনিং পারি ও আর করতে হবে না, ভুল জিনিস। রিজনিং পারো, আরও করতে হবে তোমাকে, যেটা পারো সেটাকে আরও করো, আর যেটা পারো না সেটাকে স্টার্ট করো, ঠিক আছে। চলো কী বলেছে দেখো এখানে, এটা একটা মানে বলতে পারি ইন্সপিরেশন ব্যাপার হিসেবে তোমাদের দিলাম, যে তোমাদের কাজে লেগে যেতে পারে কখনো। দেখো এখানে বলছে যে একটা তোমাদের এফ ফোকাস দৈর্ঘ্য আছে, ঠিক আছে। এবং তুমি কি করেছো, ইফ দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ 0.6 মিটার। দেখো 0.5 মিটার যদি ফোকাস দৈর্ঘ্য হয়, ঠিক আছে, আমরা বুঝতে পারছি 0.5 মিটার যদি ফোকাস দৈর্ঘ্য হয়, তাহলে 1 মিটার হবে তোমাদের সি অব দি ডিস্টেন্স। সি অব দি ডিস্টেন্স কত হবে, এই টোটাল ডিস্টেন্সটা কত হবে, 1 মিটার। কারণ এর যে ডবল হয়, তাই না, এর ডবল হয়, আমরা সবাই জানি যে এর ডবল হয় না, অ্যাকচুয়ালি এই অবধি যাবে। তো সায়েন্টিফিক্যালি আঁকি, চলো এখান থেকে এটা এই অবধি যাবে, ঠিক আছে। এবং এই টোটাল ডিস্টেন্সটা কী হবে আমাদের, 1 মিটার হবে। এখান থেকে আমি মুছে দিচ্ছি, এই টোটাল ডিস্টেন্সটা আমাদের কী হবে, 1 মিটার হবে। এবার আমাদের 0.6 মিটার রাখতে বলেছে, তার মানে এরকম জায়গায় রেখেছে। তুমি বস্তুটাকে কোথায় রেখেছো, এরকম জায়গায় রেখেছো। 0.5 মিটার এই পর্যন্ত, 0.6 মিটার মানে এই পর্যন্ত, এরকম জায়গা। অর্থাৎ এফ আর সি এর মাঝখানে তুমি বস্তুকে রাখছো, তাও অবতল দর্পণে তুমি রাখছো। তো আমাদের কি বলেছি, যে যত আমরা বস্তু থেকে পিছবো, পয়েন্ট টু বি নোটেড, যত আমরা বস্তু থেকে পিছবো তত কী হবে, তত তোমাদের ছোট প্রতিবিম্ব হতে আরম্ভ হবে। এবার দেখো আমি তোমাদের পার্ট বাই পার্টগুলোকে লিখছি, মনে রাখো ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেস নম্বর 1, যেখানে আমরা পোল থেকে এফের মধ্যে বস্তুকে রাখি।
এফের ওপরে যখন আমরা বস্তুকে রাখি তখন আমরা বলি কেস নম্বর 2, আর যখন এফ আর সি এর মধ্যে বস্তুকে রাখি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো জায়গায় রাখি, এটাকে আমরা বলি কেস নম্বর 3, এটাকে আমরা বলি কেস নম্বর 4, সি এর এদিকে গেলে আমরা বলি কেস নম্বর 5, আর অত্যন্ত দূরে রাখলে তাকে আমরা বলি কেস নম্বর 6। মনে রাখবে কেস নম্বর 4-এ এই যে কেস নম্বর 4, এই 4টায় কী হয়, বস্তু সমান আকারের হয়, সেম হয়, ইকুয়াল টু দিলাম। ঠিক তার আগে অবধি, অর্থাৎ এই যে পোর্শনটা তোমাদের দেখালাম, এই পোর্শনে সব বড় প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক আছে, কোন পোর্শনে? এই পুরো পোর্শনটাতে, এই পুরো পোর্শনটাতে সব কেমন প্রতিবিম্ব উৎপন্ন হয়? সব বড় প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে তুমি খেয়াল করো, এখানে তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে ম্যাগনিফিকেশান আমাদের কি ঘটবে। দেখো আমি একটু থামলাম, কেন থামলাম সেটা আমি তোমাদের বলছি, আমি অ্যান্সার দেখে থামলাম। এটা অ্যান্সার কোনো দিন হতে পারে না, কারণ দেখতে পাচ্ছ ম্যাগনিফিকেশান আমাদের বড় আসছে। ম্যাগনিফিকেশান বড় শব্দের অর্থ হচ্ছে ম্যাগনিফিকেশান প্রতিবিম্ব বড় আসছে। ঠিক আছে, আমরা জানি প্রথম 3টে কেসে, দরকার বললে তোমাদের যে এনসিইআরটি বুকস আছে বা তোমাদের কাছে যে ইনফরমেশন আছে খুলে দেখে নাও, প্রথম 3টে 1, 2 and 3 এই 3টে কেসে আমরা বড় প্রতিবিম্ব পাই। তার মধ্যে 1 নম্বর কেসটায় কেবলমাত্র আমরা অসৎ এবং বড় প্রতিবিম্ব পাই। ঠিক আছে, বাকি দুটোতে আমরা সৎ এবং বড় প্রতিবিম্ব পাই। 2 নম্বর 3 নম্বরে সৎ এবং বড় প্রতিবিম্ব আমরা পাই। ঠিক আছে, আর এই দুটোতে আমরা ছোট প্রতিবিম্ব পাই। কোন দুটোতে? এই যে 6 আর 5 রয়েছে না, এই দুটোতে আমরা কেমন প্রতিবিম্ব পাই? স্মল, অর্থাৎ তোমাদের ডিমিনিশড যে তোমাদের প্রতিবিম্ব বলে সেটা আমরা পাই, ইমেজ পাই, ডিমিনিশড ইমেজ পাই। এবার একটা জিনিস দেখো, এই যে এখানে আমাদের বড় প্রতিবিম্ব অর্থ কী? দেখো, যদি প্রতিবিম্ব ইকুয়াল টু 1 হয় তাকে আমরা বলি সমান সাইজের প্রতিবিম্ব। কেমন বলি? সমান। ঠিক আছে, যদি ম্যাগনিফিকেশান আমাদের গ্রেটার দ্যান 1 হয় তখনই তাকে আমরা বড় বলি। যদি ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 হয় তখন তাকে আমরা কেমন প্রতিবিম্ব বলি? ছোট প্রতিবিম্ব বলি। তো এটা তো অ্যান্সার হতেই পারে না, কারণ 0.5 হচ্ছে 1 থেকে কম। এটাও অ্যান্সার হতে পারে না, আইদার এটা অথবা এটা অ্যান্সার হবে। এবার দেখো এখানে বলেছে তোমাদের সৎ প্রতিবিম্ব। আমি কী বললাম? 1 নম্বরটায় কেবলমাত্র অসৎ হয়, 2 আর 3-এ তোমাদের সৎ প্রতিবিম্ব হয়। তার মানে কান খুলে শুনে নাও, এটা সৎ এবং বড় প্রতিবিম্ব হয়। আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান নেগেটিভে যায়। তার মানে অ্যান্সার আমাদের কেবলমাত্র এটা হতে পারে, এটা তো কোনো দিনই হতে পারে না। ঠিক আছে, দ্যাট মিনস এখানে অ্যান্সার ইজ রং। এখানে অ্যান্সার কী আছে? রং আছে। যদি প্রমাণ করার দরকার হয়, চলো তোমাদের আমি অঙ্কটা পুরো করে প্রমাণ করে দিচ্ছি। চলো দেখো প্রশ্নটা কী বলেছিল ভালো করে শোনো। প্রশ্নটা বলেছে একটা কনকেভ মিরর আছে, মানে একটা অবতল দর্পণ আছে। ঠিক আছে, কেমন আছে? একটা অবতল মিরর মানে কি? দর্পণ, অবতল দর্পণ আছে, যার ফোকাস দৈর্ঘ্য কত? 0.5 মিটার। এই হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এবং যদি একটা অবজেক্টকে তুমি 0.6-এ বসাচ্ছে, ধরো এই হচ্ছে আমাদের সি আমাদের এইখানেই হবে, কারণ আমরা টোটাল সি এর যে লেন্থ পাবো সেটা আমরা কত পাবো? 1 মিটার পাবো। ঠিক আছে, আর এইখানে এরকম জায়গায় কোথাও তুমি অবজেক্টটাকে পুট করেছো, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত তোমাদের? এখান থেকে এই টোটাল পোল অফ দি ডিস্টেন্স কত তোমাদের? আমাদের হবে হচ্ছে 0.6 মিটার। এই ডিস্টেন্স হচ্ছে 0.6 মিটার। তার মানে বেসিক্যালি বস্তু দূরত্ব আমাদের কী হচ্ছে? 0.6 মিটার। ইউ আমাদের বস্তু দূরত্ব সেটা কত হচ্ছে? 0.6 মিটার, এবং সেটা নেগেটিভে যাবে, কারণ আমরা জানি বস্তুকে সবসময় আমরা কোন দিকে রাখি? লেফটে রাখি। সো বস্তু লেফটে থাকছে মানে বস্তু দূরত্ব আমাদের কী হবে? নেগেটিভে যাবে। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। নেক্সট একটা জিনিস দেখো, এখানে আমাদের ফোকাস, এটা অবতল দর্পণ। সো ফোকাস আমাদের কোন দিকে হয়? বাম দিকে হয়। ফোকাস আমাদের লেফটে হয় মানে বাম দিকে হয়, মানে ফোকাসও আমাদের কী হবে? আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, এবার তুমি ফর্মুলা পুট করো। ঠিক আছে, তোমাদের তো আমি শর্টকাট বলে দিয়েছি, শর্টকাটে বিশ্বাস হচ্ছে না যাদের, তারা ফর্মুলা পুট করো। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই হচ্ছে ফর্মুলা হয়। ভি এর মান কত হচ্ছে তোমাদের? সেটাই তো বার করতে বলেছে, তো ভিকে আমরা ভি রাখবো। ইউ এর ভ্যালু কত আছে আমাদের? ইউ এর ভ্যালু আছে আমাদের -0.6। এই মাইনাস আর এই প্লাস কী হয়ে যাবে? গুণও এটাকে মাইনাস করে দেবে। সো দিস উইল বি দ্য মাইনাস, কিন্তু 0.6 আমাদের নিচে থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু 1/f কত আছে আমাদের? 1/f, হ্যাঁ 1/f আমাদের আছে -0.5, এবং এই মাইনাস উপরে করে দেবে। তার মানে বেসিক্যালি এটা কী হয়ে যাবে? এটা -0.5 হয়ে যাবে। দেখো এই 0.5টাকে আমরা লিখতে পারি 5/10। তার মানে এই 10 যখন উপরে যাবে তখন এটা এখানে 10 হয়ে যাবে, আর নিচে তোমাদের কী পড়ে থাকবে? শুধু 5 পড়ে থাকবে, কারণ পয়েন্ট তো তুলে দিয়েছি আমি, তো এটাকে আমি আরেকবার লিখছি। এটা পড়ে থাকবে আমাদের 10/5। 10/5কে কাটাকুটি করলে কী পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তার মানে বেসিক্যালি এখানে কী থাকবে? -2 পড়ে থাকবে। এটাকেও দেখো, এটা যদি তুমি করো, এটা তোমাদের এই দশমিক যদি উড়ে যায় তাহলে উপরে আমাদের কী থাকবে? 10 থাকবে। তো কাটাকুটি করলে আমাদের কী আসবে? 5/3 আসবে। এবার এই যে ভ্যালুগুলো পেলে, এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করা সোজা। তো -2, এটা মাইনাস আছে, ওদিকে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে, তো প্লাস এইটা হবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ 3 তোমাদের নিচে রয়েছে, -6 + 5। তার মানে এখানে ভ্যালু কত দিচ্ছে? এখানে ভ্যালু দিচ্ছে 1/v এর যে ভ্যালু দিচ্ছে সেটা আমাদের দিচ্ছে -1/3। কারণ দেখো এটা বিয়োগ করলে আমরা কি পাই?
এটা বিয়োগ করলে আমরা মাইনাস পাই, সো -1/3। তার মানে ভি এর যে মান আসছে ভালো করে বুঝবে, এখান থেকে আমরা কী পাচ্ছি, কোথায় লিখি, এই জায়গায় লিখি, ভি এর যে মান আসছে এটা কত আসছে, -3 আসছে। ঠিক আছে, এবার একটা কাজ করো, তুমি ম্যাগনিফিকেশন ফর্মুলা ইউজ করো। ম্যাগনিফিকেশন ফর্মুলা আমাদের কী বলে, V/U, এটা আমাদের ম্যাগনিফিকেশন ফর্মুলা বলে। মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, তো মাইনাস ভি আমাদের কত, -3, আর ইউ আমাদের কত, এই যে ইউ আমাদের কত, সরি ইউ আমাদের কত, এইটা অর্থাৎ 0.6। ঠিক আছে, কত, 0.6। ঠিক আছে, এবং এটা অবশ্যই আমাদের নেগেটিভে যাবে, তো -0.6 এই আমাদের লিখবো। দেখো এখানে যদি পয়েন্ট উঠে যায় তাহলে এখানে শূন্য বসবে, এই মাইনাস কেটে বেরিয়ে যাবে, 6 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 5, এবং এখানে মাইনাস আছে, সো -5। প্রমাণ হলো যে -5 অ্যান্সার হবে, এটা অ্যান্সার কখনোই হবে না। ঠিক আছে, রেল মেবি কোনোভাবে অ্যান্সার কিন্তু এখানে ভুল অ্যান্সার দিয়েছে, তবে এই অ্যান্সার কির জন্য কারো যদি সিলেকশন না হয় তাহলে এটা রেলের ডেফিনেটলি দোষ। অ্যান্সার ভুল দিতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে যে সিলেকশন না হয়। আর তুমি ভুল দিচ্ছ মানে তোমাকে আমি পেমেন্ট করিয়ে বলবো যে ভাই দেখো ভুল হচ্ছে, এটাও একটা রং জিনিস, এবং এটা নিয়ে এসএসসিতে কথা হচ্ছে, সাবস্ক্রিপশনের কথা হচ্ছে। ঠিক আছে, তবে সাবস্ক্রিপশন যা করছে কী আর বলবো। ঠিক আছে, যাই হোক, চলো, হাতলি দেওয়ার মতো জিনিস করছে। তো আমরা এটা মোটামুটি মনে হচ্ছে 14 নম্বর কোশ্চেন্স আমাদের হচ্ছে, তোমরা একটু দেখে নিও। চলো পরেরটায় চলো। নেক্সট প্রশ্ন 15 দাগ বলেছে, কলয়েডীয় কণা দ্বারা আলোর বিচ্ছুরণের যে ঘটনা ঘটে তার ফলে কি সৃষ্টি হয়। প্রথম কথা, এটা বিচ্ছুরণ নয়, এটা বিক্ষেপণ। আমি তোমাদের বারবার বলেছি, যেহেতু এনসিইআরটিতে বিচ্ছুরণ কথাটা গিভেন আছে, সেই জন্য বিচ্ছুরণ শব্দটাকেই রেলও নিয়ে নেয়। ঠিক আছে, তো অ্যান্সার হবে তোমাদের কি, টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, তো টিন্ডাল প্রভাব অ্যান্সার হবে। দেখো কোনো একটা পাত্রে তুমি কি করেছো, খানিকটা জল নিয়েছো এবং জলের মধ্যে দ্রাবকে এমনভাবে মিশিয়েছো যে সেটা তো আছে, পুরোপুরি মিশ্রিত তো হয়নি, অর্থাৎ পুরোপুরি সমসত্ব দ্রবণ তো তৈরি করেনি, কিন্তু অসমসত্ব দ্রবণ হলেও কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র অবস্থায় আছে। কণাগুলো কেমন অবস্থায় আছে, অত্যন্ত ক্ষুদ্র অবস্থায় আছে। তো প্রথম কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোলয়েডের যে মানে দ্রবণ হয় সেটা কিন্তু অসমসত্ব দ্রবণ হয়, অসমসত্ব মিশ্রণ হয়। ঠিক আছে, এটা গেল। এবং এর মধ্যে দিয়ে তুমি যদি লাইটকে পাস করো তাহলে তুমি কি দেখবে, যে লাইট, এই যে তোমাদের এখানে কণাগুলো তৈরি হয়েছে, সরি লাইট, জাস্ট এ মিনিট, ইয়েস, লাইট, এখানে যে কণাগুলো তৈরি হয়েছে সেই কণাগুলোর দ্বারা কি হচ্ছে, বিক্ষেপিত হয়ে বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে। ঠিক আছে, এই যে এফেক্ট এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। এই যে এফেক্ট এটাকে কি বলা হয়, টিন্ডাল এফেক্ট। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, টিন্ডাল এফেক্ট হবে। বিজ্ঞানী টিন্ডাল এটা আবিষ্কার করেছিলেন, ওই জন্য তার নাম অনুসারে এটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, ম্যাটার অ্যারাউন্ড আস কি পিওর, এইখানে তোমরা যে দ্রবণের যে পার্টটা পাবে সেখানে দেখবে টিন্ডাল এফেক্ট সম্পর্কে দেওয়া আছে। শুধু পড়লেই হবে না, ব্যাপারটা বুঝতে হবে। তো আমাদের পেড কোর্সে এটাই করানো হচ্ছে, তোমরা এই জিনিসগুলোকে ভুলে যাও, কিন্তু যখন কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে তখন তোমরা এটা জিন্দিগিতে ভুলবে না। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে ফিজিক্সের ব্যাপার হচ্ছে কনসেপ্ট। তো এই নাম্বারে 8670838797 এই নাম্বারে ফোন করে তোমার পেড কোর্স নিয়ে ডিসকাস করতে পারো, বা তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, অ্যাডমিন আছেন উনি অ্যান্সার দেবেন, তোমাকে ডিটেলসও দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা বললাম, তোমরা কিন্তু 399 কোর্সটা অ্যাভেল করতে পারবে। তোমরা দেখবে যে এই কোর্সটা নর্মালি যারা কোর্স করাচ্ছেন তাদের থেকে অনেক কম দামে তোমরা কোর্সটাকে পাবে। ঠিক আছে, এবং এর মধ্যে পিডিএফ আছে, পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে ইন অ্যাপ ভার্সানে অ্যাভেলেবেল থাকবে। পিডিএফ এবং ভিডিও দুটোই অ্যাপের মধ্যে তোমরা ডাউনলোড করা অবস্থায় পড়তে পারবে, এবং কিন্তু যেটা তোমরা বলো রিভিশন, সেই রিভিশন তোমরা দিতে পারবে। ঠিক আছে, নেক্সট হলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহার করা হয়। এটা তোমাদের 16 দাগের প্রশ্ন। দেখো জলের স্থায়ী ক্ষরতা মানে হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। জলে যদি বেশি পরিমাণ জল যদি ক্ষর জল হয় তাহলে কী হয়, সাবান বা অন্যান্য জিনিস কিন্তু ওর সঙ্গে ভালো করে মিশ্রিত হতে চায় না, এবং ওপরে একটা তোমরা জানো আস্তরণ টাইপের পড়ে, ওই যে সাবানের আস্তরণ পড়ে যায়, অর্থাৎ ভালো করে মিশ্রিত হয়ে গাঁজা তৈরি হয় না। ঠিক আছে, এটাকে আমরা জলের ক্ষারতা বলি। বিভিন্ন ক্লোরাইড এবং তোমাদের লবণ অর্থাৎ ম্যাগনেশিয়ামের যে লবণ সেটা যদি মিশ্রিত অবস্থায় পাওয়া যায় তখন সেটা জল ক্ষার হয়ে যায়। ঠিক আছে, এখানে অ্যান্সার কী হবে, তোমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের সোডিয়াম কার্বনেট, এবং এটা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, এবং এর সঙ্গে দেখতে পাচ্ছ জল মেশানো অবস্থায় আছে, তো হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট বলে। এইটা কিন্তু আমরা ব্যবহার করি জলের স্থায়ী ক্ষরতাকে দূর করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমরা অ্যাসিড বেস সল্টে যাবে। ঠিক আছে, অ্যাসিড বেস সল্টে, তো ভাবো আজকে এই শিফটটাতে কতগুলো কোশ্চেন তোমরা রং পেলে। অ্যাসিড বেস সল্টে যাবে, এবং অ্যাসিড বেস সল্টে যে সল্টের পার্টটা আছে একদম লাস্ট, সেখানে তোমাদের এর ব্যবহারগুলো নিয়ে সব আলোচনা করা আছে। ঠিক আছে, এটা আমাদের টোটাল 16 দাগের প্রশ্ন ছিল। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি কিসের দ্বারা নির্ণয় করা যায়। দেখো চুম্বক ক্ষেত্রের উপস্থিতি নির্ণয় করার জন্য আমরা কী ব্যবহার করি, আমরা কম্পাস ব্যবহার করি, এবং সেই কম্পাসকে এনসিইআরটি একটা দারুণ মানে রেল একটা দারুণ নাম দিয়েছে, যেটা হচ্ছে চুম্বক সূচি। তো মনে রাখবে এটা বেসিক্যালি কম্পাস। ঠিক আছে,
তা নাম এমন দেয় যে তোমরা কমন প্রশ্ন ভুল করে আসবে। তো চুম্বক ক্ষেত্রে উপস্থিতি ব্যবহার করার জন্য আমরা চুম্বককে ব্যবহার করি, মনে রাখবে, মানে কম্পাসকে ব্যবহার করবি। কম্পাসের যে সূচ আছে, যদি এদিকে তোমাদের নর্থ হয় তো কম্পাসের সূচ কী করবে, এইভাবে তোমাদের ডিনোট করতে করতে যাবে, ঠিক আছে, এইভাবে ডিনোট করতে করতে যাবে, এইভাবে ডিনোট করতে করতে যাবে, ঠিক আছে, এইভাবে কী করবে, ডিনোট করতে করতে যাবে। এবং এটা, আচ্ছা এতটা তো দেখবে না, সরি ফর দ্যাট, এইভাবে ডিনোট করতে করতে যাবে, ঠিক আছে, এই। এবং এটা আস্তে আস্তে কী হবে, সাউথকে নির্দেশ করবে। এই জায়গায় যখন আসবে তখন সেটা কাকে নির্দেশ করবে, সাউথ। তার মানে চুম্বক ক্ষেত্রের যে উপস্থিতি সেটা নর্থ দিয়ে ঢুকে সাউথ দিয়ে, যে মানে নর্থ দিয়ে বেরিয়ে যে সাউথ দিয়ে ঢুকছে চুম্বকের বাইরে, সেটা প্রকাশ করে, ঠিক আছে। এর এই যে সূচের দিকটা এটা নর্থকে ইন্ডিকেট করবে, আর এই লেজের দিকটা সাউথকে ইন্ডিকেট করবে। দেখো এটাও নর্থ, ফলে এই যে এটা ডেফিনেটলি সাউথ হবে, কারণ নর্থ সাউথকে অ্যাট্রাক্ট করে, সেই জন্য এই যে খাঁজ যেটা দিয়েছি এটা সাউথ হবে, আর টিকটা তোমাদের নর্থ হবে। আবার এদিকে যখন যাব তখন দেখবে টিকের দিকটা আমাদের যেটা নর্থ, সেটা দেখো সাউথ নর্থ যেহেতু অ্যাট্রাক্ট করে, ফলে সাউথ আর নর্থ একে অপরের সাথে থাকে। এইটা যদি সাউথ হয় তাহলে টিক দিকটাই এদিকে থাকবে, কারণ সাউথ নর্থকে কী করবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, তোমাদের কম্পাস, আর এইভাবে বোঝা যায়। ওকে, এটা তোমাদের 17 দাগের প্রশ্ন বেসিক্যালি ছিল। নেক্সট হলো পরেরটাতে। পরের প্রশ্ন একটু ঘোরানো প্রশ্ন, যদি এনসিইআরটির বাইরের প্রশ্নটা নয়, বলেছে যে কোন জীব দেহের বাইরের খাদ্য উপাদান ভাঙে এবং পাচিত খাদ্য শোষণ করে। দেখো হিউম্যানরা কী করে, হিউম্যানরা একটা পুরো, ধরো আমি একটা আপেল খাচ্ছি, আমি তো ওটাকে বাইরে পচিয়ে ভেতরে ঢোকাচ্ছি না, আমি কি করছি, আমি আপেলটাকে ডাইরেক্ট মুখে পুড়ছি, ঠিক আছে, এবং চেবাচ্ছি, এবং সেইটা আমাদের ভেতরে যাচ্ছে এবং ভেতরে গিয়ে ওটার ভাঙন হচ্ছে। কিন্তু কিছু জীব আছে যারা বাইরেই খাদ্যকে, জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করে, মানে পচায়, অর্থাৎ বিয়োজিত করে, এবং করে সেটাকে দেহের মধ্যে নেয়, ঠিক আছে। এই ধরনের যে তোমাদের জীব, তাকে আমরা বলি হচ্ছে মৃতজীবী প্রাণী। এই ধরনের জীবকে আমরা কি বলি, মৃতজীবী। আমরা জানি ছত্রাক কিন্তু মৃতজীবী হয়, আমরা কি জানি, ছত্রাক অর্থাৎ ফাঙ্গাস মৃতজীবী হয়, ঠিক আছে, ছত্রাক বা ফাঙ্গাস সে কী হয়, মৃতজীবী হয়। আর ফাঙ্গাসের মধ্যে অন্যতম একটা ফাঙ্গাস হচ্ছে মাশরুম, ফাঙ্গাসের মধ্যে অন্যতম ফাঙ্গাসকে মাশরুম, এবং মাশরুমরাও কিন্তু এই পদ্ধতিতে ভাঙে, অর্থাৎ কী করে, দেহের বাইরে, পয়েন্ট টু বি নোটেড, দেহের বাইরে কী করে, এরা জটিল খাদ্যকে বিয়োজিত করে, ঠিক আছে, কী করে, বিয়োজিত করে, বিয়োজন, বিয়োজনকে এখানে ডিকম্পোজিশন বা পচন বলা হচ্ছে, বিয়োজিত করে, এবং করে তাকে কি করে, তাকে সরল খাদ্যে কনভার্ট করে দেয়, এবং তারপর সেটা দেহের মধ্যে গ্রহণ করে। কারণ এদের যে পাচনতন্ত্র দেহের মধ্যে, এদের যে পাচনতন্ত্র সেটা অত্যন্ত সরল হয়, তার ফলে এরা দেহের ভেতরে কিছু করতে পারে না, দেহের বাইরে যা করার করে, ঠিক আছে। এবং এরাও কিন্তু হেটেরোট্রপিক হয়, হেটেরোট্রপিক হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, এরাও কিন্তু হেটেরোট্রপিক হয়। হেটেরোট্রপিক মানে কি, পরজীবী, ঠিক আছে, এটা কিন্তু পরজীবী, পরজীবীর মধ্যে পরভোজী পড়ে, মৃতজীবী পড়ে, ইত্যাদি পড়ে। তো হেটেরোট্রপিকও কিন্তু মৃতজীবীর একমাত্র, মানে পরজীবিতার মধ্যে মৃতজীবিতাও পড়ে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা, এটা তোমাদের মেবি 18 নম্বর কোশ্চেন্স হচ্ছে। নেক্সট চলো পরের কোশ্চেন্স, ভালো প্রশ্ন, বলছে যে নিচের কোন যৌগ ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ব্লিচিং পাউডার তৈরি করে। দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের ওই যে অ্যাসিড বেস সল্ট বললাম, তার যে সল্ট পার্টটা আছে ওই পার্ট থেকে প্রচুর প্রশ্ন পড়েছে। সো ডেফিনেটলি ওই পার্টটাকে ভালো করে পড়বে, বিভিন্ন জায়গার ইউসেজ, তারপরে কোনটা কীভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ সল্টের ব্যবহার, কোনটা কীভাবে তৈরি হচ্ছে, ফর্মেশন, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু প্রশ্ন আসছে। অ্যান্সার তোমাদের হবে কলিচুন। দেখো কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু কলিচুন বলা হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কী বলা হয়, কলিচুন। অনেকে এটা গোলায়, ঠিক আছে, অনেক সময় আমারও গুলিয়ে যায়, কারণ আমার ইংরাজি মনে থাকে স্ল্যাক লাইম, এটাকে কী বলে, এটাকে বলা হয় স্ল্যাক লাইম, কিন্তু বাংলায় এটা মনে থাকে না, সেই জন্য আমি অনেক সময় কী করি, এটাকে সুইচ টু করে ইংলিশে নিয়ে গিয়ে দেখে নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের স্ল্যাক লাইম, ঠিক আছে, মনে দেখো বাংলাটা অনেক সময় মনে নাই থাকতে পারে, এটা ন্যাচারাল ব্যাপার। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা CaOH এটাকে স্ল্যাক লাইম বলা হয়। আর যেটা আছে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় তোমাদের কুইক লাইম, ইংলিশটা ভালোই মনে থাকে, কুইক লাইম, বা এটাকে বলা হয় পোড়া চুন। মনে রাখবে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় পোড়া চুন, ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় পোড়া চুন। এবার এর সঙ্গে এইটার সাথে তুমি যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাও, ঠিক আছে, তাহলে তোমাদের উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, CaOCl2, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটাকে আমরা বলি ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড করো, দেখো ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে, আর ক্লোরিন আছে, সো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ব্লিচিং পাউডার, ঠিক আছে, এটাকে আমরা কী বলি, আমরা বলি ব্লিচিং পাউডার, ঠিক আছে, এটাকে আমরা কী বলি, ব্লিচিং পাউডার। আর তার সঙ্গে কি উৎপন্ন হয়, জলও উৎপন্ন হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট,
কলি চুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড। চলো নেক্সট পরেরটা, এটা আমাদের 19 দাগের প্রশ্ন। পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখো, বলেছে তোমাদের যে নিচের চিত্রটা বিবেচনা করো। কি করা হয়েছে, একটা গাছের কাণ্ডকে রঙিন জলে রাখা হলো এবং কয়েক ঘন্টা পর কাণ্ডের যে অংশটাকে তার প্রস্থচ্ছেদ নেওয়া হলো। অর্থাৎ কাণ্ডটা ধরো এরকম আছে, ঠিক আছে, কাণ্ডটা এরকম আছে, এর একটা ছোট পার্টকে কী করা হয়েছে, এখান থেকে কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই পার্টটাকে তুমি এরকমভাবে দেখছো, কীরমভাবে দেখছো, এরমভাবে দেখছো এই পার্টটাকে, ঠিক আছে। এই পার্টটাকে তুমি কী করছো, এরমভাবে দেখছো। এই অংশটায় তোমাদের রং দেখতে পাবে তুমি, এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে এইটা, এটাকে তুমি রং দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এটাকে তুমি রঙিন দেখাচ্ছে, কারণ জল ওর মধ্যে গেছে না, রঙিন জল। তো কেমন দেখাবে, দেখো এনসিইআরটিতে যে তোমাদের এটা ক্লাস মেবি 7 কি 6-এ এই ধরনের তোমাদের চিত্র তোমরা একটা পাবে, ঠিক আছে। 7 কি 6-এ পাবে এই চিত্রটা। এটা তোমাদের ক্লাস তার আগের ফিল্ডে এই চিত্রটা নেই, এটা তোমরা ক্লাস 7-6-এ পাবে। বাট প্রবলেম হচ্ছে, এটা আমি বলি আমার কাছে একটা তোমাদের এনসিইআরটি ক্লাস 9-এর এক্সাম্পলারের মতনই একটা বুকস আছে, এবং সেই বইতেও এই প্রশ্নটা তোলা আছে অ্যাকচুয়ালি। কারণ যখন তোমরা দেখবে যে তোমরা ছোটোবেলায় যখন মাধ্যমিক পড়তে, তখন তোমরা দেখবে যে সেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন্স ব্যাঙ্কস পাওয়া যেত, টেস্ট পেপার পাওয়া যেত, ঠিক আছে, অন্য ধরনের কোশ্চেন্স ব্যাঙ্ক পাওয়া যেত। এখন তো কোশ্চেন ব্যাঙ্কের সংখ্যা বুড়ি, রায়ান মার্টিন বার করে, সাঁতরা পাবলিকেশন বার করে, প্রচুর প্রশ্ন বার করে, এবং অনেকেই আমি দেখি সেই সব প্রশ্ন তুলে আমার কাছে মাঝে মাঝে পাঠায়। আমি বলি যেসব প্রশ্ন কেন পাঠাচ্ছ, যাই হোক। তো আমার কাছে এরকম সিবিএসসি একটা প্রশ্ন মানে প্রশ্ন পেপার আছে, আমাদের পরিবারে একজন পড়ে, তো তার কাছ থেকে আমি নিয়ে কোশ্চেন্স তৈরি করবো বলে নিয়েছিলাম। তো সেখানেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের দেওয়া আছে ক্লাস 9-এর উপর বেস করে, ঠিক আছে। তো বেসিক্যালি কি, এই প্রশ্নগুলো আগের যেহেতু ধাপে পড়েছো, ফলে 9-এর স্টুডেন্টরা পারবে এই মনে করে হায়ার ক্লাসের কোশ্চেন ব্যাঙ্কে দিয়ে দেওয়া হয়। তো এটা আমার যতদূর মনে করছে কোশ্চেন 6 কি 7-এর এনসিইআরটিতে এই প্রশ্নটা তোমাদের আছে, গিভেন আছে, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে দেখে নাও। দেখো মনে রাখবে, জাইলেম কোনো দিন, এই দেখো প্রথম কথা হচ্ছে, জল যখন উঠবে তখন সেটা কী থেকে উঠবে, ডেফিনেটলি জাইলেম দিয়ে উঠবে, ফ্লোয়েম দিয়ে থোড়ি না উঠবে, ঠিক আছে। জাইলেম দিয়ে জল আর খনিজ পদার্থ ওঠে, তো এটা যেটা দেখাবে সেটা জাইলেম দেখাবে। আমরা রাখবে জাইলেম এবং ফ্লোয়েম এইভাবে সজ্জিত থাকে। যদি এটা একবীজপত্রী উদ্ভিদ হয় তাহলে জাইলেম ফ্লোয়েম এইভাবে সজ্জিত থাকে, দ্বিবীজপত্রীতেও জাইলেম এইভাবে থাকে, কিন্তু একটু আলাদা ধরনের হয়, ঠিক আছে। যাই হোক, এর মাঝখানে পেস্টটা অনেক বেশি হয়, ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু এখানে আমরা একটা গাছের এরকম পাতা বা ডাল বা কাণ্ড একটা পাচ্ছি, তো সেখানে আমরা এই রকম পজিশানে কিন্তু দেখতে পাবো, নাকি এরকম ফুল ভর্তি পজিশানে, নাকি এরকমভাবে। এটা মানে বোঝাচ্ছে চারপাশে শুধু ফ্লোয়েম, মাঝখানে তোমাদের জাইলেমটাকে আছে। যদি এটাকে তুমি একটু এরকম করে বড় করে দাও তাহলে বেটার বুঝতে পারবে, এগুলোকে একটু বড় করে দাও তাহলে তুমি বেটার বুঝতে পারবে, এটাকে একটু বড় করে দাও তাহলে তুমি বেটার বুঝতে পারবে, এটাকে একটু বড় করে দাও, কাণ্ডের কাটা পাট করে এরকম বড় করে দাও, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা আমি কী বলতে চাইছি। এই অংশটা কিন্তু এই অংশটা, ঠিক আছে। ফলে এখানে আমরা কি দেখব, এইভাবে দেখব, এবং এগুলো আমাদের জাইলেমকে স্লো করবে, এগুলো আমাদের কী করবে, জাইলেমকে শো করবে, ঠিক আছে। আর মাঝখানে এই যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের ফ্লোয়েম, ঠিক আছে, ক্লিয়ার। তো অ্যান্সার কোনটা হবে তোমাদের, অ্যান্সার হবে তোমাদের সি এর মতো হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সি এর মতো হবে, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন ছিল, টোটাল 20টা প্রশ্ন তোমাদের করানো হলো, তোমাদের কিছু প্রশ্ন বাদ থাকলো, ঠিক আছে। এই শিফটের নয়, আমি যে শিফটটা বলেছি ওই যে 17ই আগস্ট, ওর কিছু প্রশ্ন তোমাদের বাদ থেকে গেল। তো আমি একটা কাজ করবো, 17 আগস্টের প্রশ্নটা তোমাদের আমি আরেকদিন করে দেবো। 17 আগস্টের যে আর যে শিফটগুলো আছে সেগুলো তুলে, মনে হয় আমার 17 আগস্টের শিফট করানো হয়ে গেছে, এটাই মনে হয় বাকি ছিল, 17 আগস্টের ফার্স্ট শিফট মনে হয় বাকি ছিল, সেটা আমাদের তুলে করে দেওয়া। যদি না হয় তোমাদের 17 আগস্ট আমি আবারও করাবো। যেটা বলছিলাম আবারও বলছি, 8670838797, এতে ফোন করে তোমরা পেড গ্রুপ সম্পর্কে কিন্তু কোয়ারি করতে পারো, পেড কোর্স সম্পর্কে তোমরা কোয়ারি করতে পারো, ঠিক আছে। আমরা ডাউট ডাইরেক্ট নেই, স্টুডেন্টের সঙ্গে কথা বলে ডাইরেক্ট আমরা ডাউট নেই, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে লাইভ ক্লাস হচ্ছে না, কারণ সামনে আমাদের চলে আসছে, এক্সাম চলে আসছে, সেহেতু আমরা চেষ্টা করছি কোর্সগুলোকে তাড়াতাড়ি শেষ করার। এবং দেখো, কোর্স তাড়াতাড়ি শেষ করার অর্থ এই নয় যে ডিটেলে ক্লাস করানো হচ্ছে না, প্রচণ্ড ডিটেলে ক্লাস করানো হচ্ছে। এখন আমি যতদূর জানি যে 170+ ভিডিও আমাদের দেওয়া হয়েছে, এবং সেই ভিডিওগুলো খুবই মারাত্মক এবং ডিটেলে করানো হয়েছে, এনসিইআরটির উপর বেস করেই করানো হয়েছে, ডিটেলে করানো। যেমন এই প্রশ্নটা তোমাদের ডাইরেক্ট এনসিইআরটিতে নেই, কিন্তু অন্য ক্লাস থেকে তো দেওয়া হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের মক টেস্টে অ্যাড করা হবে, ঠিক আছে। তো মক টেস্ট নিতে চাইলে এবং কোর্সটাকে পুরো অ্যাভেল করতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, কল এই মুহূর্তে করো না, আমরা ক্লাসের জন্য ব্যস্ত থাকি বলি, তোমাদের কারণে ব্যস্তই থাকি, তো হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, ঠিক আছে। থ্যাংক ইউ, পিডিএফ তোমরা পেয়ে যাবে।